আজকে আমরা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করব। মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত উল্লেখ করা হয়েছে, যেখানে ভারতীয় নাগরিকরা রাষ্ট্রের বিরুদ্ধে কী কী সুযোগ সুবিধা পেয়ে থাকবে তা বিভিন্ন আর্টিকেলের মধ্যে উল্লেখ করা হয়েছে। এই মৌলিক অধিকারকে ভারতীয় সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়, যেটা গ্রহণ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য এখানে স্লাইডে শো করা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে। ফান্ডামেন্টাল রাইটস ক্যানট বি অল্টার্ড এক্সেপ্ট অ্যামেন্ডমেন্ট। আর্টিকেল 368 ধারা অনুযায়ী একমাত্র ফান্ডামেন্টাল রাইটসের কোনো সেকশন, কোনো ক্লজ বা কোনো সাব ক্লজকে পরিবর্তন করা যায়, তাছাড়া এই ফান্ডামেন্টাল রাইটস কোনোভাবে পরিবর্তন করা যায় না। এটা নেগেটিভ অব্লিগেশন টু স্টেটস, এটা স্টেটসের উপরে একটা নেগেটিভ অব্লিগেশন প্রোভাইড করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্র যদি কোনো অধিকার ভঙ্গ করে থাকে কোনো নাগরিকের, তাহলে সেক্ষেত্রে সেই ব্যক্তি রাষ্ট্রের বিরুদ্ধে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারে। নেক্সট, ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল ফর রেসিডেন্টস, দ্যাট মিনস সিটিজেন অ্যান্ড নন সিটিজেন অফ ইন্ডিয়া। যে আর্টিকেলগুলো ভারতীয় নাগরিক এবং নাগরিক নন যারা, তারা সকলেই উপভোগ করতে পারেন, সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এবং ফান্ডামেন্টাল রাইটস অ্যাপ্লিকেবল টু ইন্ডিয়ান সিটিজেন্স অনলি, অর্থাৎ ভারতীয় নাগরিকরাই কেবলমাত্র যে অধিকারগুলো ভোগ করে থাকে সেগুলোর আর্টিকেল এখানে উল্লেখ করা হয়েছে, যেমন 15, 16, 19, 29, 30 এগুলো। এবং স্টেটসের এগেনস্টে নেগেটিভ শব্দ প্রয়োগ করা হয়েছে যে আর্টিকেলগুলো, সেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে। তোমরা এই আর্টিকেলগুলো একটু দেখে নিতে পারো। এবার পরের যেটা রয়েছে সেখানে আর্টিকেল 19 এবং 21 নাম্বারে যে প্রবিধানগুলো প্রদান করা হয়েছে, সেখানে যদি রাষ্ট্র সেই অধিকারগুলোকে ভঙ্গ না করে কোনো ব্যক্তি আর একজন ব্যক্তির অধিকার ভঙ্গ করে থাকে, তাহলে সেগুলো আমরা কনস্টিটিউশনাল রেমেডিজের মধ্যে ফেলবো না, সেগুলো লিগ্যাল রেমেডিজের মধ্যে আসবে। তো এই হচ্ছে গিয়ে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের কিছু বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমাদের সকলকেই জানা উচিত। আমাদের সামনেই WBCS পরীক্ষা, সেই WBCS পরীক্ষায় সাধারণত প্রিলিমিতে মেন দুটোতেই কনস্টিটিউশন রয়েছে। মূল যে বৈশিষ্ট্যগুলো এখানে উল্লেখ করা হয়েছে তার মধ্যে থেকে অনেক সময় বিভিন্ন প্রশ্ন এসে থাকে, তাই তোমরা আশা করি এই পার্টসগুলো একটু ভালো করে নজরে রাখবে। আমি এবার নেক্সট স্লাইডে চলে যাব, যে এখানে বলা হয়েছে স্টেট সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। আর্টিকেল 12-এ বলা হয়েছে যে স্টেটের ডেফিনেশন, অর্থাৎ রাষ্ট্র কাকে বলা হয়। আর্টিকেল 12-তে যে স্টেটসের উল্লেখ করা হয়েছে সেটা পার্ট 3 এবং পার্ট 4-এ যে স্টেটসের উল্লেখ করা হয়েছে বিভিন্ন আর্টিকেলে, তার ক্ষেত্রেই একমাত্র অ্যাপ্লিকেবল। আর কনস্টিটিউশনের অন্যান্য পার্টসে যে স্টেটসের কথা বলা হয়েছে তার ক্ষেত্রে এই সংজ্ঞাটি অ্যাপ্লিকেবল নয়। কি বলা হয়েছে এখানে? ইন দিস পার্ট, আনলেস দি কনটেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স, আনলেস the context otherwise requires, that means except in a particular circumstances, অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে স্টেটসের সংজ্ঞাকে পরিবর্তন হতে পারে। তাহলে কি বোঝাচ্ছে স্টেট বলতে এখানে? এই আর্টিকেল 12-এ যেটা পার্ট 3 এবং পার্ট 4-এর জন্য প্রযোজ্য, সেখানে স্টেটস ইনক্লুডস দি গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট of India and the government and the legislatures of each of the states and all local and or other authorities within the territory of India or under the control of the government of India। অর্থাৎ গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার এবং পার্লামেন্টারি যে ব্যবস্থা রয়েছে, সেই পার্লামেন্টারি ব্যবস্থাকে স্টেটস বলা হয়। পার্লামেন্টারি ব্যবস্থার বা গভর্নমেন্টের কোনো একটা অংশকে স্টেটস বলা হতে পারে, বা সামগ্রিক অংশকে স্টেটস বলা হয়। অ্যান্ড দি গভর্নমেন্ট অ্যান্ড দি লেজিসলেচার্স অফ ই স্টেটস, অর্থাৎ প্রত্যেক রাজ্য, অঙ্গরাজ্য এবং তার যে আইনসভাগুলো রয়েছে সেগুলোকে স্টেটস বলা হয়। এবং সকল অল লোকাল অথরিটিস, অল লোকাল অর আদার অথরিটিস, অর্থাৎ সমস্ত লোকাল বডি এবং অন্যান্য অথরিটির ব্যাখ্যা আমরা পরে আসবো। উইদিন দি টেরিটরি অফ ইন্ডিয়া, এই টেরিটরি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় ভূখণ্ড মধ্যে যে সমস্ত লোকাল বডি বা আদার অথরিটি রয়েছে, বা স্টেটস রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, স্টেটসের লেজিসলেচার রয়েছে, সেন্ট্রালের পার্লামেন্টারি বডি রয়েছে, এদের সকলকেই আমরা স্টেটস বলবো। অর আন্ডার দি কন্ট্রোল অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে স্টেটস বলতে যে শকটি দেওয়া রয়েছে, সেখানে বলা হয়েছে স্টেট হলো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড পার্লামেন্ট। স্টেট বলতে স্টেট গভর্নমেন্ট এবং তার আইনসভা। এবং লোকাল অথরিটিকে বলা হয়েছে, লোকাল অথরিটির সংজ্ঞাও প্রদান করা হয়েছে কোথায়?
জেনারেল ক্লজ অ্যাক্ট 1897 সালে লোকাল অথরিটি বলতে কাদের বোঝানো হয়েছে স্পেসিফিক্যালি তা উল্লেখ করা হয়েছে, যেখানে যার মধ্যে উল্লেখযোগ্য মিউনিসিপ্যালিটি, ডিস্ট্রিক্ট বডি অফ কোর্ট কমিশনার, এদেরকে আমরা লোকাল বডি বা লোকাল অথরিটি বলব। আদার অথরিটি বলতে কাদের বোঝানো হয়? অথরিটি মিন্স হু হ্যাভ পাওয়ার টু ক্রিয়েট অর রিলিজ ল, বাই-ল, অর্ডার, নোটিফিকেশান এক্সেট্রা। এখানে তাহলে আমরা যে জিনিসগুলো পেলাম, যে এই আর্টিকেল 12 নম্বরের মধ্যে যেগুলো জিনিস পেলাম আমরা, রাষ্ট্র কাদের বলা হয়? রাষ্ট্র হচ্ছে কেন্দ্রীয় সরকার এবং তার যে মেশিনারি রয়েছে, পার্লামেন্ট, রাজ্য সরকার তার যে মেশিনারি এবং যে আইনসভা রয়েছে, লোকাল বডি তার মধ্যে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট কোর্ট কমিশনার এক্সেট্রা। আদার অথরিটি যারা রিলিজ করতে পারে বা ক্রিয়েট করতে পারে কোনো ল, বাই-ল, নোটিফিকেশান, অর্ডার, তাদেরকে আদার অথরিটি বলবো। এখন স্টেটসের সংজ্ঞাটা এখানে স্পেসিফিকলি উল্লেখ করে দেওয়া কারণ হচ্ছে রাষ্ট্র কোনো ধরনের আর্টিকেল 14 থেকে শুরু করে আর্টিকেল 32 পর্যন্ত কোনো ধরনের মৌলিক অধিকার যদি লঙ্ঘন করে থাকে, তাহলে কাকে রাষ্ট্র বলা হবে এবং তার পরিপ্রেক্ষিতে ব্যক্তি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারে, কার এগেনস্টে যেতে পারে, সেই অধিকারগুলোকে আরও পরিষ্কারভাবে বোঝানোর জন্যই এই রাষ্ট্রের সংজ্ঞাটাকে দেওয়া হয়েছে এখানে। এবং এই আদার অথরিটি বিষয়টি একটু বিভিন্ন সময়ে বিভিন্ন সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের অবজারভেশনের পরিপ্রেক্ষিতে আদার অথরিটির মিনিং বা আদার অথরিটির নেচার এগুলো পরিবর্তন হয়েছে, যেগুলো আমরা পরের স্লাইডে পেয়ে যাব। আদার অথরিটির যে ব্যাখ্যাগুলো বিভিন্ন সুপ্রিম কোর্টের কেস লতে প্রদান করা হয়েছে বা যে অবজারভেশন আমরা সুপ্রিম কোর্টের বিভিন্ন কেস থেকে পেয়েছি, সেগুলো এখানে বিভিন্নভাবে সিকুয়েন্সিয়ালি সাজিয়ে দেওয়া হয়েছে। যেখানে ইউনিভার্সিটি অফ মাদ্রাস ভার্সাস শান্তাবাই 1954 সালের যে কেস হয়েছিল, তাতে একটা কনজারভেটিভ মিনিং আমরা পেয়েছিলাম, যেখানে আদার অথরিটি বলতে তাদেরকে বোঝানো হবে যাদের একই নেচার বা একই লাইনে যারা কাজ করবে বা তাদের নেচার, কাজের প্রকৃতি একই ধরনের হবে। কাদের সঙ্গে একই হবে? যে লেজিসলেচারের মতো বা লেজিসলেচার বা পার্লামেন্ট বা গভর্নমেন্ট তারা যে কাজগুলো করে থাকে, সেই নেচারের কাজ বা সেই সেম লাইনে যদি কোনো কাজ করে থাকে কোনো বডি, তাহলে আমরা তাকে লোকাল বডি, তাহলে তাকে আমরা আদার বডি বলবো। এই কেসে আমরা প্রথম একটা নতুন শব্দ পেয়েছি, যে শব্দটাকে বলা হয় এজুস ডেম জেনেরিস, যার অর্থ হলো সেম লাইন বা সেম নেচার। নেক্সট আমরা পেয়েছি উজামবাই ভার্সাস স্টেট অফ ইউপি, যেটা 1962 সালে হয়েছিল, যেখানে এজুস ডেম জেনেরিস এই শব্দটিকে বাতিল করা হয়েছে, কারণ এই শব্দটি একটা রেস্ট্রিকটিভ নেচার প্রোভাইড করেছিল স্টেটসের সংজ্ঞার ক্ষেত্রে একটা ন্যারো এক্সপ্লেনেশান হয়েছিল এই ইউনিভার্সিটি অফ মাদ্রাস ভার্সাস শান্তাবাই। সেই জন্য এই উজামবাই ভার্সাস স্টেটস অফ ইউপিতে এই এজুস ডেম জেনারিস কনসেপ্টটাকে বাতিল করা হয়। পরবর্তীতে আমরা পেয়েছি রাজস্থান ইলেকট্রিসিটি বোর্ড ভার্সাস মোহনলাল 1967 সালে, যেখানে প্রথম লিবারাল মিনিং অফ স্টেটস ডেফিনেশন আমরা পেলাম, যেখানে কিছু নিউ ক্রাইটেরিয়া ফিক্সড করে দেওয়া হয়েছে, যেখানে বডি ক্রিয়েটেড বাই এনি ল অর কনস্টিটিউশন অ্যান্ড হু হ্যাভ পাওয়ার, যাদের পাওয়ার রয়েছে, যাদের অর্থাৎ ক্ষমতা যারা শীর্ষে রয়েছে বা ক্ষমতা যাদের রয়েছে, যাদের আইনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে, তাদেরকে আমরা স্টেটস বলবো। এবং সেই পরিপ্রেক্ষিতে এবারে আমরা ইউনিভার্সিটিকে স্টেটস হিসেবে বিবেচনা করতে পারি। নেক্সট আমরা পেয়েছি সুখদেব ভার্সাস ভাগতরাম কেস, যেটা 1975 সালে হয়েছিল। তাতেও লিবারাল মিনিং কিছু বলা হয়েছিল, লিবারাল মিনিংয়ের দিকেই অবজারভেশনটা হয়েছিল, যেখানে স্টেটস বলতে স্ট্যাচুটরি ল দ্বারা তৈরি যে কোনো বডিকেই আমরা স্টেটস বলবো, এবং তার পরিপ্রেক্ষিতে ওএনজিসি, এলআইসি, আইএফসিআই এদেরকে আমরা স্টেট বলতে পারি। আরডি শেট্টি ভার্সাস এয়ারপোর্ট অথরিটি, ন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি, সেই কেসে আমরা পেয়েছি লিবারাল মিনিং, যেখানে বিশেষ কিছু ক্রাইটেরিয়া উল্লেখ করা হয়েছে, যেখানে ইনস্ট্রুমেন্ট বা এজেন্সি কে স্টেটস আমরা তখনই বলবো যেক্ষেত্রে
গভর্নমেন্টের যদি কোনো কন্ট্রোল থাকে তার উপরে বা ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স সেই বডিগুলোকে প্রোভাইড করা হয় বা এজেন্সিকে প্রোভাইড করা হয়, তাহলে আমরা তাকে স্টেট হিসেবে ঘোষণা করব। নেক্সট আমরা পেয়েছি সোমপ্রকাশ ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া 1981 সালে, যেখানে 5টি ক্রাইটেরিয়া প্রোভাইড করা হয়েছে। সেই ক্রাইটেরিয়াগুলো এখানে দেওয়া হয়েছে, যেখানে ফিনান্সিয়াল ইস্যুস অফ স্টেটস বিং দি চিফ ফান্ডিং, অর্থাৎ কোনো ইনস্টিটিউশন বা কোনো বডি বা কোনো এজেন্সির যদি ফান্ডিংটা সম্পূর্ণভাবেই সরকার দ্বারা বা রাষ্ট্রের দ্বারা সরবরাহ হয়ে থাকে, তাহলে তাকে স্টেট বলবো। নাম্বার 2, ফাংশনাল ক্যারেক্টার যদি গভর্নমেন্টের মতোই হয়ে থাকে তাহলেও তাকে স্টেট বলবো। এছাড়া আর কি, যদি কোনো পরিকল্পনার ক্ষেত্রে সরকারি হস্তক্ষেপ ঘটে থাকে সেই এজেন্সি বা বডির ক্ষেত্রে, তাহলে তাকে আমরা স্টেট বলবো। প্রায়ার হিস্ট্রি অফ সেম অ্যাক্টিভিটি ক্যারিড আউট বাই গভর্নমেন্ট অ্যান্ড মেড ওভার টু নিউ বডি, অর্থাৎ আগে রাষ্ট্রের অতীতের তার যে কার্যকলাপ সেগুলো যদি রাষ্ট্রের কাজের প্রকৃতির মতো হয়ে থাকে, তাহলে আমরা তাকে স্টেটস বলবো। তো এই বিভিন্ন কেস লয়ে আমরা স্টেটসের বিভিন্ন ডেফিনেশন আমরা পেয়েছি, এবং তার পরিপ্রেক্ষিতে আদার অথরিটির সংজ্ঞা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তো আশা করি তোমরা এই আদার অথরিটি নিয়ে যে সিনপসিসটা এখানে তুলে ধরা হয়েছে উপকৃত হবে। নেক্সট আমরা পেয়েছি অজয় হাসিয়া ভার্সাস খালিদ মুজিব, যেখানে বলা হয়েছে 6টা ডিটারমাইনিং টেস্টের কথা। সেই ডিটারমাইনিং টেস্টগুলো একটি হলো এন্টায়ার শেয়ার ক্যাপিটাল ইজ হেল্ড বাই গভর্নমেন্ট, অর্থাৎ সেই এজেন্সি বা বডির সম্পূর্ণ শেয়ার যদি গভর্নমেন্ট হোল্ড করে থাকে। ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যদি গভর্নমেন্টের দ্বারা পেয়ে থাকে। গভর্নমেন্ট যদি তার মনোপলি হোল্ড করে থাকে, এবং ডিপ অ্যান্ড পারভাসিভ স্টেটস কন্ট্রোল, অর্থাৎ রাষ্ট্র যদি সেই এজেন্সিকে সামগ্রিকভাবে নিয়ন্ত্রণ করে, তাহলে তাকে আমি স্টেটস বলবো। এখন প্রশ্ন আসতে পারে যে জুডিশিয়ারিকে কি স্টেট বলা হবে? দি কোশ্চেন ফার্স্ট কেম ইন নরেশ ভার্সাস স্টেট অফ মহারাষ্ট্র, যেখানে বলা হয়েছিল জুডিশিয়ারি ইজ এ স্টেট বাট ক্যানট ইউজ আর্টিকেল 32 এগেনস্ট জুডিশিয়ারি। নেক্সট এয়ার আন্টোলে ভার্সাস RS নায়ক, এই কেসে আমরা দেখেছিলাম বলা হয়েছিল জুডিশিয়ারি ইজ এ স্টেট বাট ইট ক্যানট ইস্যু এনি অর্ডার হুইচ ভায়োলেট ফান্ডামেন্টাল রাইটস, অর্থাৎ আমরা এক্ষেত্রে সিদ্ধান্তে আসতে পারি যে জুডিশিয়ারিকেও স্টেট বলা হয়, এবং জুডিশিয়ারি স্টেট হলেও তার এগেনস্টে আর্টিকেল 32 ইস্যু করা যায় না, কারণ জুডিশিয়ারি এমন কোনো অর্ডার ইস্যু করতে পারে না বা এমন কোনো নোটিফিকেশন ইস্যু করতে পারে না যেটা ফান্ডামেন্টাল রাইটসকে ভঙ্গ করে থাকে। আর্টিকেল 13-এ কী বলা হয়েছে? আর্টিকেল 13-এ বলা হয়েছে যে অল লজ ইন ফোর্স ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া ইমিডিয়েটলি বিফোর দি কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন insofar as they are inconsistent with the provisions of this part shall to the extent of such inconsistency be void। এখানে কতগুলো বিষয়কে মার্কিং করা হয়েছে। অল লজ ইন ফোর্স, অর্থাৎ সমস্ত আইন যেগুলো এখন বলবৎযোগ্য রয়েছে বা যেগুলো এখন কার্যকর রয়েছে। কোথায় কার্যকর রয়েছে? ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া, ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছে। ইমিডিয়েটলি বিফোর দি কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন, যেই লগুলো ভারতবর্ষ স্বাধীন হবার আগে, বা বলা যেতে পারে ভারতীয় সংবিধান 1950 সালের 26শে জানুয়ারি যে কার্যকর হয়েছিল তার আগের যদি কোনো ল থাকে, সেই লগুলোকে বলা হচ্ছে যেগুলো বর্তমানে কার্যকর রয়েছে। ইনসোফার অ্যাজ দে আর ইনকনসিস্টেন্স উইথ দি প্রভিশন অফ দিস পার্ট, অর্থাৎ সেই সমস্ত আইনগুলো যে অংশগুলো ইনকনসিস্টেন্ট হবে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে বা যেগুলোর বৈষম্য থাকবে সেইগুলো বাদ হবে, এবং যেটা সামঞ্জস্য বজায় রেখে ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে থাকতে পারবে, সেই সমস্ত লগুলোকেই একমাত্র বৈধতা প্রদান করা হয়েছে। এখন আর্টিকেল 13(1)-এ যে বিষয়গুলো, যে আইনগুলোকে ডিল করা হয়েছে সেগুলো হচ্ছে প্রি কনস্টিটিউশনাল ল, যেখানে দুটো টুলস ব্যবহার করা হয়। প্রি কনস্টিটিউশনাল লগুলোকে, লয়ের যে পার্টগুলোকে অ্যাকসেপ্ট করা হবে কি হবে না সেই বিষয়ে দুটো টুলস ব্যবহার করা হয়েছিল, যেগুলোকে বলা হয় ডকট্রিন অফ সেভারেলিটি, যার অর্থ হচ্ছে টু সেপারেট, অ্যান্ড ডকট্রিন অফ এক্লিপস, যার অর্থ টু হাইড।
অর্থাৎ আমরা যদি ডক্ট্রিন অফ সিভিলিটিকে একটা ছাঁকনি হিসেবে ধরে থাকি, তাহলে এই ছাঁকনির মধ্যে দিয়ে সেই সমস্ত প্রি কনস্টিটিউশনাল লগুলোকে ছেড়ে দেওয়া হবে। যেগুলো ছাঁকনি দিয়ে বেরিয়ে যেতে পারবে সেগুলোই ভারতীয় সংবিধানের বৈধতা প্রাপ্তি ঘটবে, আর বাকি যেগুলো বাকি যেগুলো থেকে যাবে সেগুলো বাতিল হবে। এবং শুধু সেক্ষেত্রে একটা বিষয়, এখানে আর একটা টুলস ব্যবহার করা আছে, ডক্ট্রিন অফ এক্লিপস, অর্থাৎ টু হাইট। এমন না ছাঁকনির মধ্যে দিয়ে, অর্থাৎ ডক্ট্রিন অফ সিভিলিটির মধ্যে দিয়ে যেগুলো বাকি থেকে গেল, যেগুলো পাস করতে পারলো না বলা যেতে পারে সাধারণ অর্থে, সেগুলোকে ডক্ট্রিন অফ এক্লিপসের যে টুলস, সেই টুলস ব্যবহার করে সেগুলোকে আপাতত ডরমেন্ট অবস্থায় রাখা হয়। যদি কোনো সময় ফান্ডামেন্টাল রাইটস পরিবর্তন ঘটে এবং পরিবর্তন ঘটার পরে যদি দেখা যায় যে যেগুলো বাতিল হয়ে গেছিলো সেগুলো কার্যকর করা সম্ভব, তাহলে যে অংশটুকু কার্যকর করা সম্ভব সেই অংশগুলোকে আবার বৈধতা প্রদান করা হতে পারে। এই জন্য একে ডক্ট্রিন অফ এক্লিপস বলা হয়। অর্থাৎ এমন না সেগুলোকে একদম ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেগুলোকে আপাতত ডরমেন্ট অবস্থায় রাখা হয়। কার্যের সময়ে অর্থাৎ প্রয়োজন মতো সেগুলোকে আবার তুলে নিয়ে আসা যেতে পারে যদি ফান্ডামেন্টাল রাইটস তাদের পারমিট করে। তো এই আর্টিকেল 13(1)-এ সাধারণত প্রি কনস্টিটিউশনাল ল যে দুটো টুলস ব্যবহার করে সেটাকে ভারতীয় সংবিধানের বৈধতা প্রদান করা হয়ে থাকে, সেটা হচ্ছে ডক্ট্রিন অফ সিভিলিটি অ্যান্ড ডক্ট্রিন অফ এক্লিপস, যার অর্থ টু সেপারেট অ্যান্ড টু হাইড। আর্টিকেল 13(2) যেখানে ডিল করেছে বিষয় নিয়ে, ডিল করেছে পোস্ট কনস্টিটিউশনাল ল। অর্থাৎ তার 13(1)-এ পেয়েছিলাম প্রি কনস্টিটিউশনাল ল, 13(2)-তে পেলাম আমরা পোস্ট কনস্টিটিউশনাল ল, যেখানে বলা হয়েছে দি স্টেট শ্যাল নট মেক এনি ল হুইচ টেকস অ্যাওয়ে অর অ্যাব্রিজেস দি রাইটস কনফার্ড বাই দিস পার্ট অ্যান্ড এনি ল মেড ইন কন্ট্রাভেনশন অফ দিস ক্লজ শ্যাল টু দি এক্সটেন্স অফ দি কন্ট্রাভেনশন বি ভয়েড। অর্থাৎ যেখানে স্টেটস এমন কোনো আইন করবে না যেটা ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে বিরোধিতা তৈরি করবে। যদি বিরোধিতা তৈরি করে থাকে তাহলে সেই ইনকনসিস্টেন্ট পার্টটিকে বাদ দিতে হবে বা সেই ক্লজটিকে বাদ দিতে হবে। যে পর্যন্ত সেটা বিরোধিতা করবে, যে অংশটুকু বিরোধিতা করবে সেইটুকু বাদ দিয়ে তারপরে সেটার বৈধতা প্রদান করতে হবে। এখানে প্রহিবিশন, স্টেট ইজ বিং প্রহিবিটেড টু মেক এনি ল দ্যাট কন্ট্রাভেন দি ফান্ডামেন্টাল রাইটস। অর্থাৎ এই আর্টিকেলটির মধ্যে আমরা একদিকে যেমন রাষ্ট্রকে নিষেধ করা হয়েছে একটা অংশে দেখলাম, অপরদিকে এই অংশটি কোন এরিয়াগুলোকে কভার করবে সেটাও বলা রয়েছে। অনলি সিটিজেন্স ক্যান চ্যালেঞ্জড আন্ডার আর্টিকেল 13(2)। নো আদার বডি সাচ অ্যাজ কোম্পানি, সোসাইটি এক্সেট্রা ক্যান চ্যালেঞ্জড। অর্থাৎ একমাত্র সিটিজেনরাই এটা চ্যালেঞ্জ করতে পারে, সিটিজেন ছাড়া অন্য কোনো বডি এই ফান্ডামেন্টাল রাইটসগুলো ভোগ করতে পারে না। স্টেট অফ গুজরাট ভার্সেস অম্বিকা মিলস 1974 সালে একটি কেস হয়েছিল, যে কেসের ভিত্তিতেই এই এক্সটেন্টটিকে অবজার্ভ করা হয়েছিল এবং কোন এক্সটেন্ট পর্যন্ত এই ফান্ডামেন্টাল রাইটসের সুযোগ পাবে এই ধারার ভিত্তিতে সেটা উল্লেখ করা হয়েছে। যেখানে বলা হয়েছে অম্বিকা মিল ইজ নট এ সিটিজেন, ইট ক্যান নট বি চ্যালেঞ্জড আন্ডার আর্টিকেল 13(2)। অর্থাৎ যেহেতু অম্বিকা মিলস কোনো সিটিজেন নয়, একটি বডি বা বলা যেতে পারে একটি কোম্পানি বা একটি সোসাইটি, সুতরাং এটা সিটিজেন না হওয়ার কারণে আর্টিকেল 13(2)-র ভিত্তিতে সেটা কোনো বৈধতা পাবে না। শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, যেখানে the word law in clause 13(2) did not include law made by parliament under article 368। অর্থাৎ শঙ্করী প্রসাদ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে একটা বিষয় বলা হয়েছে যে ফান্ডামেন্টাল রাইটস যদি সংশোধিত হয় 368-র ভিত্তিতে, তাহলে সেই সংশোধিত ক্লজগুলোকে অবৈধ ঘোষণা করা যাবে না, যদিও তা মৌলিক অধিকারের সঙ্গে বিরোধমূলক আচরণ করে তা সত্ত্বেও। তো আমি বিষয়গুলো পরের স্লাইডে আরও বিস্তারিত বলছি। যেখানে বলা হয়েছে 13(3) ক্লজ, যেখানে মিনিং অফ ল অ্যান্ড ল ইন ফোর্স এর অর্থ দুটোকে ব্যাখ্যা করা হয়েছে। যেখানে বলা হয়েছে ইন দিস আর্টিকেল আনলেস দি কন্টেক্সট আদারওয়াইজ রিকোয়ার্স ল ইনক্লুডস এনি অর্ডিন্যান্স, অর্ডার, বাই ল, রুলস, রেগুলেশন, নোটিফিকেশন, কাস্টমস অর ইউসেস হ্যাভিং ইন দি টেরিটরি অফ ইন্ডিয়া দি ফোর্স অফ ল। নাম্বার বি ক্লজে, সাব ক্লজে বলা হয়েছে ল ইন ফোর্স
includes the laws passed or made by legislatures or other competent authority is the territory of India before commencement of this constitution and not previously repealed, and notwithstanding that any such law or any part thereof may not be then in operation either at all or in a particular areas. তাহলে কি দাঁড়ালো? Law does not cover the following: any instruction, any guideline, any personal law। অর্থাৎ এই তিন ধরনের বিষয় কিন্তু ল হিসেবে আমরা গ্রহণ করব না। তো আর্টিকেল 13-এ যেটা বলা হলো, ল হচ্ছে কি যে কোনো ধরনের গভর্নমেন্ট অর্ডিন্যান্স হতে পারে বা স্টেট দ্বারা, যে স্টেটস আমরা আর্টিকেল 12-তে বললাম, সেই স্টেটস দ্বারা যে কোনো ধরনের অর্ডিন্যান্স, যে কোনো ধরনের অর্ডার, যে কোনো ধরনের বাইল, রুলস, রেগুলেশন, নোটিফিকেশান, কাস্টম, ইউসেস, সকল বিষয়গুলোকেই আমরা ল হিসেবে ধরব। আর্টিকেল 13(4)-এ যেটা বলা হয়েছে, নাথিং ইন দিস আর্টিকেল শ্যাল অ্যাপ্লাই টু এনি অ্যামেন্ডমেন্ট অফ দিস কনস্টিটিউশন মেড আন্ডার আর্টিকেল 368। অর্থাৎ আর্টিকেল 13(4)-এ কতগুলো বিষয় পরিষ্কার করা হয়েছে, যেখানে কেস লর মধ্যে দিয়ে আমরা সেগুলোকে আরও বিস্তারিত বলবো। প্রথম আমরা পেয়েছিলাম শঙ্করী প্রসাদ কেস, যেখানে বলা হয়েছিল আর্টিকেল 13 does not include constitution amendment under 368। অর্থাৎ 368 ধারাতে যে সংশোধনীগুলো হবে সেগুলো আর্টিকেল 13-এর দ্বারা বা আর্টিকেল 13 নামক যে সিজার বা কাঁচি, তার দ্বারা সেটাকে অবৈধ ঘোষণা করা যাবে না। গোলকনাথ মামলায় আমরা পেয়েছি উল্টো অবজারভেশন, যেখানে বলা হয়েছে আর্টিকেল 13 ইনক্লুডস কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট আন্ডার 368। অর্থাৎ 368 ধারাতে যত অ্যামেন্ডমেন্ট হবে ফান্ডামেন্টাল রাইটসের, সেগুলো সবগুলোকেই আমরা আর্টিকেল 13-এর আন্ডারে ফেলতে পারবো। অর্থাৎ আর্টিকেল 13 দিয়ে তার আমরা বলা যেতে পারে অবৈধ ঘোষণা করার অধিকারী হব। এবং ঠিক এই অবজারভেশনের পরিপ্রেক্ষিতেই 24 নম্বর অ্যামেন্ডমেন্ট ঘটেছিল, এবং 24 নম্বর অ্যামেন্ডমেন্ট ঘটানোর পর যেই ক্লজটি 13 নম্বর আর্টিকেলে সংযোজিত হয়েছে সেটি 13(4), যেখানে বলা হয়েছে যে অ্যামেন্ডমেন্ট 368 ধারা অনুযায়ী যে অ্যামেন্ডমেন্ট ফান্ডামেন্টাল রাইটসে হবে এবং তার জন্য যে সমস্ত আইন রচনা করা হবে বা যে সমস্ত ক্লজ বা সাবক্লজ অ্যাড হবে, সেগুলোকে আমরা আর্টিকেল 13 নামক কাঁচি দিয়ে সেগুলোকে কাটতে পারবো না বা বলা যেতে পারে অবৈধ ঘোষণা করতে পারবো না, সেগুলোকে বৈধতা প্রদান করতে হবে। অর্থাৎ সেগুলোকে কনস্টিটিউশনাল বা সাংবিধানিক দিক থেকে সেগুলো বৈধ হিসেবে স্বীকৃত হবে। এবং তারই পরিপ্রেক্ষিতে কেশবানন্দ ভারতী কেস হয়েছিল, যেখানে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নট এ পার্ট অফ আর্টিকেল 13 অ্যান্ড ক্যানট বি চ্যালেঞ্জড। অর্থাৎ কেশবানন্দ ভারতীতেও এই কথাটাই বলা হয়েছিল, আর্টিকেল 13-এর যে লয়ের কথা বলা হয়েছে সেই লয়ের মধ্যে 368 নম্বর ধারার দ্বারা সংশোধিত অ্যামেন্ডমেন্টসগুলোকে বা অ্যামেন্ডমেন্ট অ্যাক্টগুলোকে অন্তর্ভুক্ত করা হবে না, বা সেগুলো আর্টিকেল 13 দ্বারা কোনোভাবেই সেগুলোকে বিচার করা যাবে না। এবার আমরা ওভারঅল যে বিষয়গুলো বললাম আজকে, সেগুলো নিয়ে সামান্য কিছু কথা বলে আজকে আমাদের ভিডিওটি শেষ করব। আমরা প্রথমে পেলাম ফান্ডামেন্টাল রাইটস কী জিনিস, এবং সেটি ভারতবর্ষের সংবিধানের ম্যাগনা কার্টা বলা হয়, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিল অফ রাইটস থেকে গ্রহণ করা হয়েছে। এবং তার কিছু ক্যারেক্টার আমরা প্রথমেই পেয়েছি, কী কী বৈশিষ্ট্য রয়েছে, এবং সেখানে আর্টিকেল 12 থেকে 35 পর্যন্ত যে ধারাগুলো রয়েছে সেগুলো সবটাই ফান্ডামেন্টাল রাইটস বলা হয়। সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো স্টেটসের এগেনস্টে নাগরিক বা যারা রেসিডেন্ট অফ ইন্ডিয়া তারা উপভোগ করে থাকে। অর্থাৎ এই ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে নাগরিকদের হাতে অস্ত্র রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করার, বা রাষ্ট্র যদি বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে ব্যবহার করার। আর্টিকেল 12 নম্বরে আমরা পেলাম রাষ্ট্রের সংজ্ঞা, যেখানে বলা হলো রাষ্ট্র বলতে সাধারণত পার্লামেন্ট, গভর্নমেন্ট অফ সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অ্যান্ড লেজিসলেচার্স, লোকাল বডি অ্যান্ড আদার অথরিটি। সাধারণত প্রথম 3টে পার্ট নিয়ে কোনো জটিলতা নেই, জটিলতা রয়েছে আদার অথরিটি কাদের বলা হবে সেই বিষয় নিয়ে আমরা বিভিন্ন কেস ল পেলাম, যেখানে আমরা পেলাম কিছু কনজারভেটিভ মিনিং অফ স্টেটস,
যেখানে বলা হয়েছিল যারা এজুসডেম জেনারিস যে প্রসেস, সেই প্রসেসটা ফলো করবে তাদেরকে আমরা স্টেট বলবো। দ্যাট মিন যারা একই লাইনে বা একই নেচারে তাদেরকে আমরা স্টেট বলবো। অপরদিকে আমরা লিবারাল মিনিং পেয়েছি, যেখানে আমরা কতগুলো ক্রাইটেরিয়া দেখতে পেলাম, যেখানে সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, সেই অবজারভেশনে রাষ্ট্র যে কেউই হতে পারে যদি সেই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে। এবার আমরা পেলাম আর্টিকেল 13, যেখানে আর্টিকেল 13 সাবক্লজ 1, 2, 3 and 4 পেলাম। 1 প্রি কনস্টিটিউশনাল ল সম্বন্ধে বলা হলো, এবং এই প্রি কনস্টিটিউশনাল লগুলোকে দুটো টুলসের দ্বারা আমরা সেটাকে বৈধতা প্রদান করব। যেখানে একটা রয়েছে ল অফ সিভিলিটি অ্যান্ড একটা ল অফ এক্লিপস, বা টুলস অফ এক্লিপস অ্যান্ড টুলস অফ সিভিলিটি, যার মধ্যে দিয়ে এই দুটোকে আমরা যদি ছাঁকনি ধরি, টুলস অফ সিভিলিটিকে আমরা যদি ছাঁকনি ধরি, তাহলে তার মধ্যে দিয়ে সমস্ত প্রি কনস্টিটিউশনাল লগুলোকে যদি আমরা ছেঁকে নিই, তাহলে যেগুলো আমরা পাবো অবশিষ্টাংশ, যেগুলো অ্যাকচুয়ালি সেই ছাঁকনি দিয়ে বেরিয়ে আসতে পারবে, তারাই এই ভারতীয় সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে। আর যারা বেরিয়ে আসতে পারবে না তাদেরকে ল অফ এক্লিপসের মাধ্যমে তাদেরকে ডরম্যান্ট অবস্থায় রাখা হবে। যদি ভবিষ্যতে কখনও 368 ধারার ভিত্তিতে সংশোধনের মধ্য দিয়ে ফান্ডামেন্টাল রাইটসের পরিবর্তন করা হয়, এবং সেই সময় যদি সেই লগুলো আবার ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে, তাহলে সেই পার্টসগুলোকে আবার আমরা বৈধতা প্রদান করব। তো এই বিষয়গুলো নিয়ে যে আর্টিকেল 13(2)তে যেটা বলা হয়েছে, সেটা হলো গিয়ে পোস্ট কনস্টিটিউশন ল, অর্থাৎ কনস্টিটিউশন তৈরি হওয়ার পরে যে লগুলো হবে বা হয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এবং এখানে 13(3) নম্বরে বলা হয়েছে যে ল কাকে বলা হয় এবং কোনগুলোকে ল বলা হয় না। যে কোনো ইনস্ট্রাকশান, গাইডলাইন, পার্সোনাল ল, এগুলোকে ল আর্টিকেল 13(3) ভিত্তিতে ল বলা হয় না। আর্টিকেল 13(4)-এ বলা হয়েছে 368 ধারার যে অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে যে সমস্ত ক্লজগুলো সংযোজিত হবে, সেগুলো 13 নম্বর ধারা ভিত্তিতে সেগুলোর অবৈধতা ঘোষণা করা যাবে না। এই হচ্ছে আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইটস নিয়ে প্রাথমিক কিছু আলোচনা। আশা করি তোমরা এতে কিছুটা উপকৃত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো সকলে।